আচ্ছা, আমরা করি লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট হচ্ছে যে কোনো একটা মেজারমেন্টকে যদি আমি কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে করি, তাহলে তার তো একটা ফাইনেস্ট ভ্যালু আছে, যার নিচে ভ্যালু তার কাছে আর হতে পারে না। এই যে ফাইনেস্ট ভ্যালু তার জন্য যেটা, সেটাই হচ্ছে তাই লিস্ট কাউন্ট। যদি উপরের স্কেলটাকে দেখি, এর লিস্ট কাউন্ট 1 সেন্টিমিটার, বলতে তাহলে এটা 1 সেন্টিমিটার, এর লিস্ট কাউন্ট কত? 0.5 সেন্টিমিটার। তার মানে লিস্ট কাউন্ট ইজ দি স্মলেস্ট মেজারমেন্ট হুইচ ক্যান বি মেজার্ড পারফেক্টলি বাই এনি ইনস্ট্রুমেন্ট। লিখে নাও, দ্য স্মলেস্ট মেজারমেন্ট, it is the smallest measurement that can be measured perfectly by an instrument। ঠিক আছে, সেটা কি আমরা লিস্ট কাউন্ট বা এলসি বলবো। আচ্ছা, ভার্নিয়ার ক্যালিপার্সের ব্যাপারে কার কার আন্দাজ আছে? ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, এনিওয়ান? নেই? তাহলে তো এটা পড়ানো খুব কঠিন হয়ে যাবে রে। ঠিক আছে, দেখছি। একটা মেইন স্কেল থাকে, একটা ভার্নিয়ার স্কেল থাকে। আচ্ছা, কোনটা স্লাইড করতে পারে বলতো, মেইন স্কেল না ভার্নিয়ার স্কেল? ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ধর আমার কাছে, আমি নীল দিয়ে রাখছি মেইন স্কেলটা। সাপোজ দিস ইজ মাই মেইন স্কেল, অ্যান্ড নিচে আমি লাল দিয়ে রাখছি ভার্নিয়ার স্কেল। সো দিস ইজ মাই ভার্নিয়ার স্কেল। যদি মেইন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 কোইনসাইড করে যায়, বলতে পারবি হাউ মেনি ডিভিশনস অফ মেইন স্কেল উইল কোইনসাইড উইথ 10 ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল? তার মানে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন মাস্ট বি ইকুয়াল টু হাউ মেনি মেইন স্কেল ডিভিশন? 9 মেইন স্কেল ডিভিশন। তাহলে যদি 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন 9 মেইন স্কেল ডিভিশনের ইকুয়াল হয়, বলতো 20 ভার্নিয়ার স্কেল ডিভিশন কতগুলো মেইন স্কেল ডিভিশন ইকুয়াল হবে? 20 কতগুলো? না, একটা কম, 19 মেইন স্কেল ডিভিশন। আচ্ছা বলতো তাহলে 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন কতগুলো মেইন স্কেল? 49। বলতো 100 ভার্নিয়ার স্কেল ডিভিশন? এর থেকে বড় ভার্নিয়ার আমি আজ অব্দি দেখিনি, মানে আমার দেখা এটাই হাইয়েস্ট, 100 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে যখন ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টটা থাকবে তার লিস্ট কাউন্ট বার করতে হবে। তার লিস্ট কাউন্ট মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটাই হচ্ছে লিস্ট কাউন্ট ভার্নিয়ার ক্যালিপার্সের জন্য। মনে করো আমার একটা স্কেল আছে, তো এখান থেকে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 9 সেন্টিমিটার করে। ঠিক আছে, তাহলে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন 9টা মেইন স্কেল ডিভিশনের সাথে ম্যাচ করে, বলতে পারবি যে এই প্রত্যেকটা গ্যাপ যদি 1 সেন্টিমিটার করে হয়, তাহলে 9টা মেইন স্কেল ডিভিশনের ভ্যালু কত হবে? 9 সেন্টিমিটার। সোজা না? তার মানে এটা হবে 9 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? সব থেকে ছোটো গ্যাপ মেইন স্কেলের কত? 1 সেন্টিমিটার। যদি এরকম 9টা গ্যাপ হয় তাহলে কত সেন্টিমিটার হবে? 9 সেন্টিমিটার। এখন বলছে যে এই যে 9 সেন্টিমিটার লেন্থ আমি পেলাম মেইন স্কেলে, ভার্নিয়ার স্কেলে তার কতগুলো ডিভিশনের সমান? 10টা ডিভিশনের সমান। তার মানে নিশ্চয়ই 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত? নিশ্চয়ই 0.9 সেন্টিমিটার, কারণ 10 দিয়ে ভাগ করে দিলাম, রাইট? এটা হচ্ছে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। আর 1 মেইন স্কেল ডিভিশন কত ছিল আমার? 1 সেন্টিমিটার। লিস্ট কাউন্ট কি বলছে? একটা মেইন স্কেল মাইনাস একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে এটা কত হবে? 1 সেন্টিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেল কত? 0. গুড। তাহলে এটা কত হলো? দিস ইজ দি, হ্যাঁ, সো দিস ইজ দি লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে লিস্ট কাউন্ট কাকে বলে, কি করে বার করতে হয় তার ফর্মুলা। কিন্তু এইগুলো আমাদের এই বয়সে করার না, এগুলো 9-এ করার ছিল। যাই হোক, আমরা যারা করেছি বা করিনি এই ডিটেলস আমরা যাব না। আমরা এইটা করারই একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা জানবো। সেটা হচ্ছে ফর এ ভার্নিয়ার লিস্ট কাউন্ট ইকুয়ালস টু 1 মেইন স্কেল ডিভিশন বাই নাম্বার অফ কোইনসাইডিং ভার্নিয়ার ডিভিশনস। নাম্বার অফ কোইনসাইডিং ভার্নিয়ার ডিভিশন মানে এই যে 0 থেকে শুরু হলে যে দাগটাই মিলে যায় তার মধ্যে কতগুলো ভার্নিয়ার আছে? এখানে 10টা, রাইট? তাহলে ওখানে n হচ্ছে 10। ক্লিয়ার হয়েছে? যদি এরকম হতো, এই এক্সাম্পলটা নিতাম, তাহলে বলতো এখানে n কত হতো? 20। এখানে n কত হতো? এখানে n কত হতো? বুঝতে পেরেছিস? তাহলে n হচ্ছে টোটাল নাম্বার অফ কোইনসাইডিং ভার্নিয়ার ডিভিশন। লিখে নে, তাহলে n ইকুয়ালস টু টোটাল নাম্বার
of coinciding vernier divisions. তাহলে প্রথম এক্সাম্পলটা যদি দেখি, তাহলে এখানে এক মেইন স্কেল ডিভিশন 1 সেন্টিমিটার, তার মানে এখানে লিখে দেবো 1 সেন্টিমিটার বাই এন হচ্ছে কোইনসাইডিং ভার্নিয়ার ডিভিশন 10, দ্যাট উইল বি 0.1 সেন্ট। দেখ তো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি এক এলো? তার মানে আমরা আর বারবার এরকম ক্যালকুলেশন করে করব না, জেনে নিলাম যে একটা শর্টকাট ফর্মুলা আছে, আমরা এটা দিয়েই করব। ঠিক আছে, চলো নেক্সট করা যাক। তাহলে লিস্ট কাউন্ট অফ এ ভার্নিয়ার আমরা বুঝে গেলাম, সেটা হচ্ছে ভ্যালু অফ ওয়ান মেইন স্কেল ডিভিশন বাই এন। এন হচ্ছে টোটাল নাম্বার অফ কোইনসাইডিং ভার্নিয়ার ডিভিশনস। ভালো কথা। সো দিস ইজ দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল, কি হলো এমএসডি বাই এন। ভালো কথা। আচ্ছা বলতো যে আমরা কি কেউ ওই স্ক্রু গেজের ব্যাপারে জানি? স্ক্রু গেজ দেখেছি কখনো? স্ক্রু গেজ শুনেছিস? এরকম একটা দেখতে ইনস্ট্রুমেন্ট ছিল, খেয়াল করে দেখ, যে এরকম একটা দেখতে ইনস্ট্রুমেন্ট ছিল, রাইট? এখানে একটা থিম্বেল টাইপের ছিল মনে আছে? এখানটা র্যাচেট ছিল, রাইট? এখানে এগোলে এখানে একটা মেইন স্কেল ছিল, এখানে একটা সার্কুলার স্কেল ছিল, এইটা ধীরে ধীরে স্ক্রুটা এগিয়ে আসতো, এখানে টাচ হয়ে যেত, এরকম একটা করেছিলাম, ক্লাস 9-এ করেছিলাম, রাইট? হ্যাঁ, কার মাপে? কার রেডিয়াস মাপে? ডায়ামিটার অফ দ্য ওয়্যার মাপে, আরও সূক্ষ্ম জিনিস মাপার জন্য। তার জন্য এই স্কেলটাকে বলে সার্কুলার স্কেল। কি স্কেল? সার্কুলার স্কেল। তাহলে যদি মেইন স্কেল রিডিংকে এমএসআর বলি, তাহলে সার্কুলার স্কেল রিডিংকে কি বলবো? সিএসআর। মেইন স্কেল রিডিং যদি এমএসআর হয়, ভার্নিয়ার স্কেল রিডিং যদি ভিএসআর হয়, তাহলে সার্কুলার স্কেল রিডিং কি হবে? সিএসআর। তার মানে সার্কুলার স্কেল রিডিং হচ্ছে সিএসআর। আচ্ছা, ভালো কথা। এবার এর লিস্ট কাউন্ট কি করে বার করব? এর লিস্ট কাউন্ট হচ্ছে যে এই থিম্বেলটাকে যদি একটা পাক ঘোরাই, ও তো সামনের দিকে একটু এগোবে। যখন একটা ধর নাট ঢোকাচ্ছি, একটা পুরো প্যাচ ঘোরালে সামনের দিকে একটু এগোয় না? তাহলে এটারও যদি একটা পুরো প্যাচ ঘোরায়, এ কী করবে? সামনের দিকে একটুখানি হলো তো এগোবে। ঠিক যতটা সামনের দিকে এগোবে সেটাকে বলে পিচ। কি বলে? তার মানে কি হলো, একটা স্ক্রু গেজকে নিলাম, তার থিম্বেলটাকে পুরো একটা মোচড় দিলাম। কটা মোচড় দিলাম? পুরো একটা মোচড় দিলাম। এই পুরো একটা মোচড়ও কী হবে? সামনের দিকে একটু এগোবে। ঠিক যতটুকু সামনে এগোবে একটা পুরো মেচড়ে, সেটাকে বলবো আমি পিচ। পিচ বাই এই সার্কুলার স্কেলে রিডিং থাকে। যেমন এটার ক্ষেত্রে আমি দেখলাম কি, ভার্নিয়ারে 10টা ছিল, সার্কুলার স্কেলে ওরকম থাকে 50টা, 100টা, 300টা, আমি দেখেছি হাইস্ট মনে হয় 500টা। ঠিক আছে, তাহলে পিচ বাই নাম্বার অফ সার্কুলার স্কেল রিডিং, টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল রিডিং। ফর এক্সাম্পল যদি তোকে একটা অঙ্ক দিই যে পিচ অফ এ স্ক্রু গেজ হচ্ছে 0.01 মিলিমিটার, ওকে, ইফ দ্য টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল রিডিং, নাম্বার অফ সার্কুলার স্কেল রিডিং ইকুয়ালস টু 100, বলতো লিস্ট काउंट কত হবে? कितना होता है? So that is 0.01 by 100, 0.001, তাই হচ্ছে তো নাকি? আর একটা জিরো বাড়ছে, তাহলে 0.0001, তাই না? তার মানে এটাকে আমরা বলতে পারি যে 0.1 ইন্টু 10⁻³ মিটার। দেখতে এটা বলতে পারি যে 0.1 ইন্টু 10⁻⁻6 মিটার, মানে 10⁻³ মিলিমিটার, তার মানে 0.1 ইন্টু 10⁻6 মিটার। বলতে পারি না এটাকে? বলতে পারি। আচ্ছা, তাহলে এটা পেয়ে গেলি। ল্যাবরেটরিতে তোদের যে ল্যাবগুলো আছে তাতে যেরকম স্ক্রু গেজ থাকবে, তার পিচ কীরকম থাকবে দেখ। তার পিচ থাকবে 0.1 মিলিমিটার। এই ধর এত তো মিলিমিটার, কারণ এটা তো মিলিমিটারে আছে, রাইট? তাহলে যদি 0.0001 মিলিমিটার হয়, তার মানে 0.1 ইন্টু 10⁻³ মিলিমিটার। এবার যদি এটাকে মিটারে কনভার্ট করি, মিলিমিটার থেকে মিটার কত হবে? 10⁻³ তাহলে -3 প্লাস -3 কত হয়? -6, উপরে -6। আচ্ছা, যেটা তোদের ল্যাবে থাকে তার পিচ থাকে হচ্ছে 0.1 মিলিমিটার। ক্লিয়ার?
এর নাম্বার অফ সার্কুলার স্কেল রিডিং থাকে অ্যাপ্রক্সিমেটলি, আচ্ছা 100ই কর, 100ও প্রচুর থাকে, 100 বলতে এর লিস্ট কাউন্ট কত হবে? তাহলে 0.001। আচ্ছা 0.001 কি মিলিমিটার না? তার মানে লিখতে পারি 1 × 10⁻³ মিলিমিটার, রাইট? তার মানে এটাকে তো আরামসে লিখতে পারি 1 × 10⁻³ মিলিমিটারকে ভাঙছি ইন্টু 10⁻³ মিটার, ইজিলি লেখা যায়, কোনো কনফিউশন? তাহলে এটাকে কি লিখতে পারি যে 1 × 10⁻⁶ মিটার। 10⁻⁶ মিটার কি মিটার হয়? ন্যানো, পিকো, মাইক্রো, মিলি কি মিটার হয়? মাইক্রো। তার মানে এটা কত হলো? 1 মাইক্রোমিটার না? বুঝতে পেরেছিস? ওর জন্য স্ক্রু গেজকে কি বলা হয়? স্ক্রু গেজকে বলা হয় মাইক্রোমিটার স্ক্রু গেজ। কি বলা হয়? মাইক্রোমিটার স্ক্রু গেজ। লিখে নাও। Therefore, screw gauge is also known as micrometer screw gauge. Screw gauge is also known as micrometer screw gauge. আচ্ছা, স্পিরোমিটারের ক্ষেত্রেও সেম, লিখে নে। হয়েছে? চলো, একইভাবে তোর স্পেরোমিটারের ক্ষেত্রেও সেম, ওখানেও একই রকমের একটা সার্কুলার স্কেল থাকে, কিন্তু ওটা একটু দেখতে হয় অন্যরকম। ওটা দেখতে হয় একটু এই টাইপের, প্লেট টাইপের দেখতে হয়, ঠিক আছে? এখানে একটা রিডিং থাকে, এইভাবে মাপতে হয়। এটার এখনই তোদের দরকার নেই, কারণ তোরা স্পেরোমিটার এখনও করিসনি। তবে এটুকু জেনে রাখ যে এখানেও যেহেতু সার্কুলার স্কেল থাকে, তাই লিস্ট কাউন্ট অফ স্পেরোমিটারও হবে পিচ বাই টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশনস। যেখানেই স্ক্রু থাকবে সেখানেই এক ফর্মুলা। পিচও অন্তত মানে স্পেরোমিটারও হচ্ছে স্ক্রু মেকানিজমের উপরেই কাজ করে, তাহলে ওর ক্ষেত্রেও কী হবে? উই উইল বি ইউজিং দি সেম ফর্মুলা। চলো, তাহলে এইটুকু আমাদের বোঝা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে, এইগুলো তো বুঝলাম যে হ্যাঁ আমাকে একটা পেন্সিল বা কিছু একটা দিয়ে দিয়েছে, সেটাকে মেজার করতে বলেছে, তার দিয়ে দিয়েছে, দিয়ে তার ডায়ামিটার মেজার করতে বলেছে, আমি শতাঙ্কর চারিপাশে লাগালাম, লাগিয়ে মেজার করে নিলাম, খুব ইজি। কিন্তু ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ বললো যে ওই যে দূরে গাছটা দেখা যায়, গাছটার হাইট কত? কী করে মাপবো? নিশ্চয়ই ভার্নিয়ার নিয়ে যাবো না, কী করে মাপবো? দড়ি কত বড়, কত দড়ি দিয়ে কত বড় কতগুলো স্কেল দিয়ে মাপবো? টাইম কনজিউমিং প্রসেস হয়ে যাবে। বা ধর আমি এরকম বললাম যে ওই যে দূরে একটা প্লেন উড়ে যাচ্ছে, কত দূরে আছে? কি করে বার করবো? কি করে বার করবো ওগুলো? ওগুলোকে আমরা ডাইরেক্টলি মেজার করতে পারবো? আমি কি এরকম সা করে উড়ে প্লেনে গিয়ে ভেবে আনতে পারবো? সেটা তো পসিবল না, কখনই পসিবল না। তাহলে তাহলে এইগুলো মেজার করার জন্য আমাকে ইনডাইরেক্ট প্রসেসকে ইউজ করতে হয়। ওকে, লেখো ইনডাইরেক্ট প্রসেস for measurement of length. Indirect process for measurement of length. Indirect process for measurement of length. দেখো, সব থেকে ইজি যেটা, সেটা হচ্ছে রিফ্লেকশন প্রসেস। রিফ্লেকশন প্রসেস, এর মধ্যে তিনটে প্রসেস পড়ে। একটা হচ্ছে সোনার, একটা হচ্ছে রেডার, আর একটা হচ্ছে লেজার। ঠিক আছে, সোনার, রেডার, বইগুলো বন্ধ করে দে, কনসেন্ট্রেট কর বোর্ডে, যা পড়াবো বই থাকবেই, উল্টে বেশি পড়িয়ে দেবো। বইগুলো বন্ধ কর, আমার পড়াটা বোঝ। তাহলে কি কি আছে? সোনার আছে, রেডার আছে, লেজার আছে। তিনটে রিফ্লেকশনকে ফলো করে। রিফ্লেকশানে কি হয়? রিফ্লেকশানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে অবজারভার। কে কে থাকবে? সোর্স আর অবজারভার। ধর আমি যদি একটা কথা বলি, তাহলে আমি কে? সোর্স না অবজারভার? সোর্স। তুই কে? এখন আমরা কি এক জায়গায় আছি? আমার থেকে তোর মধ্যে একটা কি আছে? ডিস্টেন্স আছে। রিফ্লেকশন মেথডে সোর্স আর অবজারভার উইল বি অ্যাট দি সেম প্লেস। এক জায়গাতেই সোর্স থাকবে, সেখানেই অবজারভার থাকবে। মনে কর যে আমার এখানে একটা, সাপোজ একটা হাতি আছে,
সাপোজ এখানে আমার একটা হাতি আছে, ওকে। এখন আমি এখানটায় দাঁড়িয়ে আছি, হাতি তো অবশ্যই অনেক বড় সাইজের। আমি কি করলাম, এখান থেকে আমি একটা সাউন্ডকে ছাড়লাম। কাকে ছাড়লাম? সাউন্ড। যখন সাউন্ডকে ছাড়লাম কি হলো, সাউন্ড গেল, গিয়ে সাউন্ড এখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে নিশ্চয়ই সে আবার ফিরে আসবে। পড়েছি আমরা ছোটো ক্লাসে, অনেকবার পড়েছি। তাহলে কি করলো, ধাক্কা খেয়ে ও আবার ফিরে এলো। তাহলে ধর এখান থেকে ডিস্টেন্স যদি এটা ডি হয়, বলতো সাউন্ড যখন এখান থেকে বেরালো, গিয়ে ধাক্কা খেলো, গিয়ে ফিরে আসলো, কত ডিস্টেন্স ট্রাভেল করলো? 2D, কারণ ডি গেল, ধাক্কা খেলো, ডি ফিরলো, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? টুয়াইস অফ ডি। এবার যদি সাউন্ড হয়, ইফ ইট ইজ সাউন্ড, সাউন্ডের ভেলোসিটি নেয়ার কত? 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড ইন ইয়ার। তার মানে ওর যেতে তো একটা টাইম লেগেছে, আমি শুধু যাওয়ার টাইমটা হিসেব করছি। এখান থেকেও এতটা গেছে, স্পিড 330কে ভি ধরলাম, তাহলে যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা নিশ্চয়ই ইকুয়ালস টু ভিটি, রাইট? কারণ আমি জানি কি ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কী হয়? ভেলোসিটি ইন্টু টাইম। তো ভিটি গেছে, কতটা ফিরেছে? ভিটি ফিরেছে, কারণ যতটা টাইম এটা যেতে লাগবে নিশ্চয়ই ততটা টাইমই ফিরতে লাগবে, কারণ সেম ডিস্টেন্সই যাচ্ছে। তার মানে ভিটি গেছে আর কি করেছে, ভিটি ফিরেছে, তাহলে টোটাল টাইম কি হবে? নিশ্চয়ই ভিটি, এই টোটাল ডিস্টেন্স কি হবে? নিশ্চয়ই ভিটি প্লাস ভিটি, তাই না? এটাই তো টোটাল ডিস্টেন্সও ফিরেছে, রাইট? ভালো করে দেখ, ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে ও নিশ্চয়ই টুয়াইস অফ ভিটি ফিরেছে, মানে টুয়াইস অফ ভিটি টোটাল ট্রাভেল করেছে, এটাই তো আমার 2D। তার মানে উল্টোভাবে দেখালেও দেখ আমরা দেখাতে পারি যে 2 কেটে যায়, তাহলে ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে স্যার না আমি এটাকে এই ডিতে রাখতে চাই না, আমি ধরতে চাই যে এখান থেকেও যখন বেরিয়েছে আর ফিরে এসছে, টোটাল টাইম লেগেছে টি। কি বললাম? এখানে যে টিটা নিচে, এটা কি টোটাল টাইম? না, এটা হাফ টাইম। এবার ধরছে কি গেছে, ধাক্কা খেয়েছে, ফিরেছে, এই যে গেল আর ফিরলো, এইটা যেতে আসতে তো একটা টাইম লেগেছে, দ্যাট ইজ দি টোটাল টাইম। ধরলাম টোটাল টাইম হচ্ছে সাপোজ ক্যাপিটাল টি। ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করেছে? 2D। তাহলে ভেলোসিটি কী হবে? নিশ্চয়ই 2D বাই ক্যাপিটাল টি। আমাকে যদি বার করতে বলা হয় ডিস্টেন্স, তাহলে কি করব? ভি ইন্টু টি বাই 2। ক্লিয়ার হয়েছে? তার মানে এইটাও জেনে রাখো, এইটাও জেনে রাখো, দিস ইজ ফর ওয়ান ওয়ে, দিস ইজ ফর বোথ ওয়ে। ওকে, লিখে রাখো, ওয়ান ওয়ে, বোথ ওয়ে। ফার্স্ট দিস ফর ওয়ান ওয়ে, দিস ইজ ফর বোথ ওয়ে। কোনটা বল বাবা? 2Dর ওপরে, 2Dর ওপরে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল, এটা ক্যাপিটাল ডি। হ্যাঁ, বুঝতে না পারলে একটু লিখে নেওয়া, দিস ইজ ক্যাপিটাল অফ ডি। ডান? চলো মুছে দিলাম। আচ্ছা দেখো, তাহলে এরমভাবে দেখ, তাহলে আমরা কি জানলাম এখানে, যে যে ডিস্টেন্সটাও কভার করছে সেটা হচ্ছে ভি ইন্টু টি ডিভাইড বাই 2। ডান? আর একবার দেখবো, বাইরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমার কিন্তু সব দিকে চোখ থাকে। ডি হচ্ছে ভি ইন্টু টি বাই 2। ক্লিয়ার হলো? আচ্ছা বলতো, যখন সোনার ইউজ করছি, আচ্ছা সোনারের ফুল ফর্ম কে বলতে পারবি? এনিওয়ান? সোনারের ফুল ফর্ম আমরা করেছি না, ঠিক উল্টো, সাউন্ড তারপরে এন আছে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জ। তাহলে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং যদি হয়, তাহলে সেখানে স্পিড অফ কি নেব? সাউন্ড নেব। সাউন্ডের স্পিড কি 330? তার মানে যখন এটা সাউন্ডের জন্য হবে, তাহলে ভি এর জায়গায় কি নেব? 330। ক্লিয়ার হয়েছে? যখন র্যাডার নেব, র্যাডারের আর কিসের জন্য? না, আর কিসের জন্য? আর কেউ? রেডিও ওয়েভের জন্য। আচ্ছা আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম করেছিলাম তো, কোন ক্লাসে করেছিলাম? ক্লাস 10এই করেছিলাম, রাইট? যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম করেছি, বলতো সেখানে গামা রে হোক, লাইট রে হোক, মাইক্রোওয়েভ হোক, রেডিও ওয়েভ হোক, এদের কি স্পিড আলাদা ছিল না সেম ছিল? তার মানে গোটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনেরই
সব ওয়েভগুলোর স্পিড কি সেম। তাহলে আমি যদি এখানে রেডিও ওয়েভ ইউজ করি তার স্পিডও কি সেমই হবে। তার মানে এর স্পিড কি হবে নিশ্চয়ই সি ইন্টু টি বাই টু। সি মানে কি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? যখন রেডিও ওয়েভ ইউজ করলাম। আচ্ছা বলতো যখন লাইট ওয়েভ ইউজ করব লেজারের ক্ষেত্রে কি হবে? সেম হবে, কারণ লাইটও কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই তো, আর সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড কি হয় সেম হয়। সো ইন দিস কেস ইট উইল বি অলসো সি ইন্টু টি বাই টু। লিখে নাও। আচ্ছা বলতো কোনটা ইউজ করা বেটার, লেজার না র্যাডার? কেন বলতো? কারণ যদি লেজার ইউজ করতে হয় ঠিক লাইটটাকে রিফ্লেক্ট করে ওর উপরে এসেই পড়তে হবে। মানে ধর আমি যদি একটা লাইট টর্চ লাইট মারি, ঠিক আছে, না আয়না আছে, আমার এখানেই ডিটেক্টর রয়েছে, যদি একটু বেঁকিয়ে মারি লাইটটাও দিকে চলে যাবে না, তাই তো? বাট র্যাডারের ক্ষেত্রে ঝামেলা হয় না, একটু বেশি ওয়াইড স্পেকট্রাম থাকে, বড় হয় লেন্সটা। হ্যাঁ মানে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি, কারণ রেডিও ওয়েভ মনে করে দেখ কি কি ছিল, আল্ট্রাভায়োলেট, তারপরে কি নিচে, তার নিচে কি, আল্ট্রাভায়োলেটের নিচে কি ছিল, আল্ট্রাভায়োলেটের নিচে কি ছিল, তারপরে ছিল ভিজিবল লাইট, ওয়েভলেন্থ বেশি, তার নিচে কি ছিল ইনফ্রারেড, তার নিচে কি ছিল মাইক্রোওয়েভ, তার নিচে কি ছিল না রেডিও ওয়েভ, তার নিচে আর কিছু ছিল? তাহলে সব থেকে বড় ওয়েভলেন্থ কার? রেডিও ওয়েভের। ওই জন্যই ওটাকে ইউজ করা হয়, কারণ বেশি রিফ্লেক্ট করে ধাক্কা খাওয়ার চান্স রয়েছে। বুঝেছিস? আচ্ছা তাহলে এইটুকু আমরা বুঝলাম যে সোনার, র্যাডার, লেজার এগুলো কি, এদের ক্ষেত্রে ডিস্টেন্স কী নেবো, তাদের ক্ষেত্রে স্পিড কী নেবো বল। সি হচ্ছে স্পিড অফ লাইট 3 ইন্টু 10⁸, আর যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেরই স্পিড সবসময় সেম থাকে। আচ্ছা এটা বুঝলাম। নেক্সট প্রসেস হচ্ছে ট্রায়াঙ্গুলেশন মেথড। ট্রায়াঙ্গুলেশন মেথড ভীষণ সোজা, এটা দেখবো কে কে বলতে পারিস। ট্রায়াঙ্গুলেশন মেথড। আচ্ছা আমি একটা অঙ্ক দিচ্ছি, আগেই নিউমেরিক্যালসটা কর, তারপরে এটা পড়াবো। সাপোজ আমি বলে দিলাম যে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 500 মিটার। কত মিটার? 500 মিটার। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে একটা বড় বিল্ডিং আছে বা একটা বড় স্কাইস্ক্রেপার কিছু একটা আছে, আমি বার করতে চাইছি এর হাইট। বলতো কত হবে? কি করে বললি? tan থিটা। বাহ গুড। তোমার tan 45 নিশ্চয়ই, এটা যদি এইচ হয় h/500। হ্যাঁ তাহলে এইচ কি করলো? গুড। তাহলে tan 45 ইন্টু 500। সোজা, কঠিন লাগছে না? গুড। হাইট অ্যান্ড ডিস্টেন্স এই কি আমার এগুলো পারি না নাকি? তুই আমার কি পেয়েছো আমাকে? আচ্ছা এটা হয়ে গেছে, চলো নেক্সট করা যাক। আচ্ছা এত বড় হয়ে গেলাম, তুমি ক্লাস 8-এর অঙ্ক দিচ্ছ, এগুলো তো আমরা এখন পড়াই। পাইথাগোরাস 8-এ ছিল না? আচ্ছা সাইন থিটা দিয়ে করেছিস, আমি একটু কম বুঝি। ঠিক আছে, ম্যাথসাররা ভগবান, আমরা সামান্য মানুষ। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঠিক এইরকম। নেক্সট কোয়েশ্চেন বলে দিয়েছে, ভালো করে দেখবেন, এবার ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে এই যে হাইটটা, দ্যাট ইজ 100√6 মিটার। কতটা? 100√6 মিটার। একটা লোক এইখানে দাঁড়িয়েছিল, থাকা অবস্থায় সে দেখলো যে এর টিপটাকে যদি সে দেখে তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে, দ্যাট অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি। সে দেখেছে, ভালো কথা। সে এখান থেকে 10 মিটার পিছিয়ে গেল। কতটা পিছিয়ে গেছে? 10 মিটার পিছিয়ে গিয়ে সে আবার এই হাইটটাকে দেখেছে, যেটা 100√6 মিটার। সে দেখেছে তখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? কোয়েশ্চেন হচ্ছে, বলতে পারবি
যে এইখান থেকে এর বেস অবধি ডিস্টেন্সটা কত ছিল, মানে এক্স তো আমি লিখলাম, মানে এক্সের ভ্যালুটাকেও বলতে পারবি? চেষ্টা কর, সবাই চেষ্টা কর একবার। অঙ্কটা বুঝেছিস তো? এখানে লোকটা একবার দাঁড়ালো, আচ্ছা 10 মিটার দিয়ে একটা বাজে হলো, ব্যাপারটা 10 মিটার দিয়ে একটা বাজে হলো, তুই এটা বার কর। 10 মিটার দিয়ে একটা বাজে হলো, 10 মিটার দিয়ে একটা বাজে হলো, হ্যাঁ ওটা বাজে হয়ে গেল। আচ্ছা এক কাজ কর, এটাকে দিই 100√6, ঠিক আছে? এইটা এক্স, এই ডিস্টেন্সটা বার কর। এটা 100√6, এখান থেকে এইটুকু, এইটা 100√6, ঠিক আছে? এটা 100√6, ওটা 100√6, এক্স বার কর, কর জমজম। হয়েছে? डन डन डन। कितना आया? 100√6 इंटू √3 - 1, তাই আসছে? হ্যাঁ তাই আসবে, √3 - 1। তার মানে কত হচ্ছে? তার মানে নিশ্চয়ই 100√6 इंटू √3 - 1 মানে 0.717 মাল্টিপ্লাই করলে যা আসে, ওটা নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নেই। আচ্ছা আমাদের কি এই জিনিসটা কি বোঝা গেল? তার মানে আমরা কি করলাম, তার মানে 45 ডিগ্রির জন্য এইটা হয়েছিল, এখান থেকে এক্স ডিস্টেন্স গেছে, তখন 30 ডিগ্রি হয়েছে। তাহলে আমি ইচ্ছা করে এরকম ক্যালকুলেশন দিলে এক্সটা বার করতে পারবো। এবার যদি অঙ্কটা ঘুরিয়ে দেয়, দিয়ে বলে যে এইখান থেকে এটুকু গেছে, তার তো এক্স শিফট করেছে, কতটা শিফট করেছে? এক্স শিফট করেছে, এই এক্সের একটা ভ্যালু বলে দিল। যেমন আমার এখানে বেরিয়েছে কি 100√6 इंटू √3 - 1। সাপোজ অঙ্কটা এরকম বললো যে এইখান থেকে এইটুকু গেছে, তাতে এই যে ডিস্টেন্সটা গেছে দ্যাট ইজ 100√6 इंटू √3 - 1, এরকম বলে দিয়েছে। ক্লিয়ার হলো? বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আমাকে যদি বলে যে এর ভ্যালুটা বার করতে, আমি কি পারবো? যেমন এইটাই বলে দিয়েছে, যখন 45 ডিগ্রি দেখেছিল তখন বেস থেকে ডিস্টেন্স ছিল 100√6 আর হাইট ছিল 100√6। এবার বললো সেই ক্ষেত্রে আমরা এক্স বার করেছিলাম, এবার অঙ্কটা ঘুরিয়ে দিল, দিয়ে বললো যে এইটার ভ্যালু বলে দিয়েছি এটার ভ্যালু হচ্ছে 100√6 इंटू 0.717 মানে √3 - 1, দিয়ে বললো যে এইটার ভ্যালু বলে দিয়েছি, হাইটটা বার করো, যদি 30 ডিগ্রি আর 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে বার করতে পারবো। চেষ্টা করে দেখ প্রত্যেকে, যে এটার ক্ষেত্রে কি বলে দিয়েছে। এটার ক্ষেত্রে বলে দিয়েছে এটা জেড, এইখান থেকে এইটুকুর ভ্যালু হচ্ছে 100√6 इंटू √3 - 1, বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড। করো 100√6 इंटू √3 - 1, বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড। চটপট করবে।
100√3 বেরিয়েছে? ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে কি সিম্পল। কীভাবে বার করবো? এনিওয়ান কীভাবে বার করবো? না তা কেন হবে? মানে tan 30 যখন বার করব, ধর আমি এই একটা ভ্যালু ধরে নিলাম, সাপোজ এক্স। হ্যাঁ হ্যাঁ ওটা বলেছিস? আচ্ছা আমি খেয়াল করিনি। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ তার মানে কি, ধর যখন tan 30 করছি বলতো তখন কি লিখবো? মানে এডিবিসি তো কোনটা জানি না, তো আশা করছি এটা এডি লিখেছিস আর এটা বিডি লিখেছিস, মাঝখানেরটা হয়তো সি দিয়েছিস, এরমে দিয়েছিস। তার মানে tan থিটা মানে কি? নিশ্চয়ই হাইট বাই বেস, রাইট? এখানে হাইট কত? জেড। বেস কত? 100√6 ইন্টু √3 - 1 প্লাস 6, তাই না? আচ্ছা বলতো যখন tan 45 নেব তখন কি করবো বলতো? এডি মানে জেড, ডিসি মানে কি? তাই না? এখান থেকে পরিষ্কার দেখ tan 45 কত। তার মানে অবভিয়াসলি tan 45 যদি 1 হয় তার মানে জেড ইকুয়ালস টু কি হলো? এক্স, রাইট? tan 30 মানে কি? 1/√3। এখানে বসাবো, জেডের জায়গায় এক্স বসাবো, ভ্যালুটা বার করবো, যেটা বেরোবে সেটাই আনসার হবে। করে দিতে হবে পুরোটা। এটা প্রাতি আলজেব্রা বাড়িতে করতে পারবি তো? ওকে, কি করব? কিছুই না, জেড ইকুয়ালস টু এক্স পেলাম, এটাতে বসাবো, tan 30 ভ্যালু পুট করবো, সিম্পল করলে অঙ্কটা। আচ্ছা করে দিই। অনেকে হাঁ করে তাকিয়েছিস, আমার ভয় লাগছে এবার। চল করে দিচ্ছি। দেখ এটা পাতি ক্যালকুলেশন। এদিকে দেখো tan 30 মানে হচ্ছে 1/√3 ইকুয়ালস টু জেডের জায়গায় এক্স বসালাম বাই 100√6 √3 - 1 প্লাস অফ এক্স মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে নিশ্চয়ই √3x কী করলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই, ইকুয়ালস টু 100√6 ইন্টু √3 - 1 প্লাস এক্স, তাই তো? এই এক্সটাকে কী করলাম, এই পাশে নিয়ে আসলাম। আর কি লিখবো? √3x মাইনাস এক্স ইকুয়ালস টু 100√6 ইন্টু √3 - 1। और x কমন নিলে কি থাকে? √3 - 1, নিশ্চয়ই 100√6 ইন্টু √3 और x কি হবে? 100√6 ইন্টু √3 - 1 ডিভাইড বাই √3 - 1। কাটাকাটি হয়ে গেল, আর x কি হলো? সিম্পলি 100√6। আমরা ওই ভ্যালুটা কত ধরেছিলাম? আগের বার একই অঙ্ক দিয়েছি, কত ধরেছিলাম? 100। তার মানে গল্প হচ্ছে আমার অঙ্ক দুভাবে হতে পারে। একটা বলতে পারি কি, যে আমি এখানে দাঁড়িয়ে একটা পাহাড়কে দেখলাম, তাতে দেখলাম এই পাহাড়ের অ্যাঙ্গেলটা হলো সামথিং কিছু একটা অ্যাঙ্গেল, আমি ওখান থেকে একটু পিছিয়ে গেলাম, গিয়ে আবার ওই একই পাহাড়কে দেখলাম, আমি হয়তো 100 মিটার পিছিয়ে অ্যাঙ্গেলটা দেখলাম কমে গিয়ে কিছু একটা নতুন হয়েছে। তাহলে আমি ইজিলি পাহাড়ের হাইটটা বার করতে পারবো। তাহলে এইটা বার করার জন্য কি আমার প্রথম কেসে এখান থেকে এই ডিস্টেন্সটা জানার দরকার ছিল না? ক্লিয়ার হয়েছে? হয়তো এটা 45 না হয় যদি অন্য কোনো অ্যাঙ্গেল আসতো, তাহলে এক্স আর জেডের মধ্যে অন্য একটা রিলেশন হতো, সেটা পুট করেই করতাম, হয়তো ভ্যালু আলাদা আসতো, বাট ইজিলি কিন্তু করা যেত। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, তো এটুকু ডান। আচ্ছা নেক্সট আমরা ধর মাপতে চাইছি যে উই ওয়ান্ট টু মেজার দি ডায়ামিটার অফ মুন। বলতো ডায়ামিটার অফ মুন কী করে মেজার করবো? এনিওয়ান? হাউ উইল উই মেজার দ্য ডায়ামিটার অফ মুন? হ্যাঁ গুড। তার মানে মনে কর যে সাপোজ আমার কোথাও একটা মুন আছে, সাপোজ এইটা হচ্ছে আমার মুন, আমি রয়েছি আর্থের সারফেসের উপরে। না তোমরা আবার এরকম বলো না, স্যার আমি রোজ নিজেকে আয়নায় মুন হিসেবে দেখতে পাই, ওটা আবার বলো না কিন্তু, ঠিক আছে? যে আবার মাপার কি আছে, স্কেল ধরলেই মাপা যায়? না ওরম কিছু নয়। মানে হ্যাঁ তোরা মুন হতে পারিস, কিন্তু আমরা ফিজিক্সের মুনের কথা বলছি। হ্যাঁ তোরা কি আনন্যাচারাল, আর্টিফিশিয়াল, সর্বনাশ করেছে। আচ্ছা মনে কর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ডান।
আমাদের কোনো একটা জিনিস জানা থাকতে হবে, আইদার জানা থাকতে হবে যে এখান থেকে মুনের ডিস্টেন্স কত, বা আমাদের জানা থাকতে হবে যে ওর ডায়ামিটার কত। যদি ডায়ামিটার জানা থাকে তাহলে ডিস্টেন্স বার করতে পারবো, যদি ডিস্টেন্স জানা থাকে তাহলে ডায়ামিটার বার করতে পারবো। একটা আমার জানা থাকতে হবে, আর কিছু একটা অ্যাঙ্গেল হবে। এখন বলতো, সাপোজ তোকে যদি বলি যে তোর হাতটাকে তুই যদি দেখিস, বলতো হাত এইখান থেকে এইটুকুর মধ্যে কতটা অ্যাঙ্গেল হচ্ছে বলতো। আমার হাতে যদি আমি চোখ থেকে দেখি কতটুকু অ্যাঙ্গেল হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কে বলতে পারবি? 90 হচ্ছে। আচ্ছা 90 হলো। যদি হাতটাকে কাছে নিয়ে আসি, অ্যাঙ্গেলটা বাড়লো না কমলো? ভালো করে দেখ, তখন এই হয়ে গেল না? তাহলে অলমোস্ট হয়তো 120 130 কিছু একটা হয়ে গেল। যদি হাতটাকে এত দূরে নিয়ে যায়, অ্যাঙ্গেলটা বাড়লো না কমলো? হয়তো